অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী গণিতের মানে যেগুলো আছে সেগুলো করে দেবো, এটা বুঝিয়ে করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখো। হ্যাঁ, এরপরেও আমি তোমাদের আরও বেশ পরীক্ষার জন্য বিশেষ কিছু অঙ্ক করে দেব। প্রথম ব্যাপারটা বলি, প্রথমে কী আছে দেখো, আমি একটু বড় করে লিখেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী। প্রথম অঙ্কটা কী লেখা আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কী? আমরা জানি সমান হতে হলে নিরূপকটা শূন্য হতে হবে। নিরূপক বলতে কোনটাকে বোঝায়? নিরূপক বলতে বোঝায়, দেখো নিরূপক বলতে হচ্ছে নিরূপক শূন্য হবে, শূন্য হবে, অর্থাৎ হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এটাই শর্ত, বা তুমি লিখতে পারো বি স্কোয়ার সমান 4ac। এটা হয়ে গেল। তাহলে এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধগুলো 10 সেন্টিমিটার। দেখো এই আর এইটা 10, ঠিক আছে, আর এই পুরোটা 12। তাহলে আমরা কি জানি এডি সমান কত? দেখো এডি সমান হচ্ছে এডি আর বিডি সমান, এটা তো আমরা জানি উপপাদ্য অনুযায়ী। তাহলে কত হবে 12/2 মানে হচ্ছে 6 সেন্টিমিটার, এটা পেয়ে গেলাম। তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, লম্ব যদি হয়, তাহলে আমরা চাইছি আমার কি ওডি স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার মানে ওডি সমান হচ্ছে রুট ওভার কী দাঁড়াচ্ছে, রুট ওভার ওডি স্কোয়ার, মানে ওডি মানে হচ্ছে রুট ওভার এও স্কোয়ার বা ও এ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে তুমি দেখো এখানে আমার ও এ স্কোয়ার বলতে কোনটা বোঝাচ্ছে, 10 স্কোয়ার, আর এটা বোঝাচ্ছে 6 স্কোয়ার, অর্থাৎ এটা হলো 100 আর এটা হলো 36, দিয়ে দাঁড়ালো রুট ওভার 64 মানে হচ্ছে 8। হয়ে গেল আমাদের সেই উত্তরটা। দুটি ঘনকের আয়তন অনুপাত দেওয়া আছে 1:8। তাহলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ধরে নাও দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ধরি দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কিছু একটা ধরে নাও, একটা ধরে নাও এম, একটা ধরে নাও এন। তাহলে কথা অনুযায়ী কী হবে, বাহু মানে কী লেখা আছে, আয়তন অনুপাত। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন্স m³/n³ সমান কত হবে, 1/8, তাই তো? অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে a2q বলতে পারো, অথবা প্রশ্নানুসারে। এরপরে তুমি কি লিখতে পারো, m/n তার হোল কিউব সমান সমান কী লিখতে পারো, এদিকে 1/2 তার কিউব, মানে দাঁড়ালো কি m/n সমান 1/2। এবার দেখো তোমাকে বলে যে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কি 6 বাহু স্কোয়ার। তাহলে এখানে 6 বাহু স্কোয়ার করার আগে তুমি প্রথমে বাহু স্কোয়ার করে নাও, অর্থাৎ দুদিকে স্কোয়ার করে দাও। তাহলে এটা স্কোয়ার হলো, এটা স্কোয়ার হলো, এদিকে 1 স্কোয়ার আর 2 স্কোয়ার মানে 1/4 হয়ে গেল। এবার তুমি এদিকে 6 দিয়ে দাও, এখানে 6 দিয়ে দাও, তাহলে কি হলো, তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত দাঁড়ালো, 1:4। তাহলে কি লিখবো, অতএব সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, যেটা চেয়েছে আমাদের সেটা হলো 1:4। তাহলে এখানে দেখো বলেছে 400 টাকার 2 বছরের সময় চক্রবৃদ্ধি 441 টাকা। তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত? তো আমরা প্রথমে তো কী ধরবো, সুদের হারটা ধরে নেব। মনে করি সুদের হার মানে চক্রবৃদ্ধি সুদের হার, যেটা মনে করি বার্ষিক শতকরা সুদের হার, সুদের হারটা লিখলাম আমি কেবল এখানে, সুদের হার হচ্ছে ধরে নাও r%। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি যে 400 টাকার যে সূত্রটা আছে আমাদের 1 + r/100 পাওয়ারে 2, সেটা সমান কত লেখা আছে, 441। ঠিক আছে, এটা তো সূত্র। এবার আমাকে বার করতে হবে সেই আরটা। কী করে করব, 1 + r/100 পাওয়ারে 2 এই দিকে তোমার নিয়ে এসো 441, তলাতে আসছে কত, 400। এবার এটাকে তুমি স্কোয়ার করতে পারো কিনা দেখে নাও, আমার মনে হয় পেরে যাবে। দেখো এখানে 1 + r/100 তার স্কোয়ার ইকুয়াল টু, এদিকে দেখো 21/20 তার স্কোয়ার, একই জিনিসই হলো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 + r/100 সমান এদিকে 21/20। এর পরের লাইনে বা লিখো বা অথবা লিখো বা অর লিখো, r/100 সমান কত, 21/20, এদিকে -1, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে কত আসছে, 1/20 মানে 1/20। তাহলে r সমান কত আসছে, 100/20, অতএব 5 মানে 5। অতএব সুদের হার কত হলো, বার্ষিক সুদের হার
সুদের হার দাঁড়িয়ে গেল, আমাদের বেরিয়েও গেল। সুদের হার হচ্ছে 5% এবং অঙ্কটা ভালো অঙ্ক। এখানে বলে দিয়েছে দেখো এগুলো ক্রমিক সমানুপাতি, তাহলে এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করো। ক্রমিক সমানুপাতি হলে কি হয়, যেগুলো হয় সেগুলো লিখি। এটা হয় কন্ডিশনটা, এটা এক্স ইস টু মানে প্রথমটা ইস টু দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টা ইস টু তৃতীয়টা, আবার তৃতীয়টা ইস টু চতুর্থ। এই কটা কন্ডিশন থেকে তুমি এক্স আর ওয়াইয়ের মান বের করবে। তাহলে চুজ করো। আমি বলবো শেষ কন্ডিশনটা নাও, অর্থাৎ তুমি এখান থেকে দেখো কী পাচ্ছ, এক্স বাই 12, আর এখানে 12 বাই ওয়াই, আর এখানে কত আছে ওয়াই বাই 27। আমি যদি শেষ কন্ডিশনটা নিই, অর্থাৎ 12 আর তলায় ওয়াই, এদিকে ওয়াই তলায় 27, এখানে তুমি কি পাচ্ছ দেখো, ওয়াই স্কোয়ার সমান পেয়ে যাচ্ছ 12 আর 27-এর গুণফল। তাহলে এখানে ওয়াই সমান কত দাঁড়াচ্ছে, এদিকে 12, এখানে 27। এবার এটাকে থেকেও বের করে নিয়ে আসো, তুমি গুণ করতে পারো অথবা একটু কায়দা করে দেখো। 12 মানে কত, 2 গুণিত 2 তার সঙ্গে 3, এটা 3 4 12 হয়ে গেল। আর 27-এ দেখো 3টে 3 থাকে, তাহলে মোট কটা 3 হলো, মোট হলো 4টে 3 আর 2টো 2, একটা 2 বেরিয়ে আসলো, ওখান থেকে 2টো 3 বেরিয়ে আসলো। অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম কত, দেখো এখানে কত আসছে, 18 হয়ে গেল। একটা পেয়ে গেলাম, প্লাস মাইনাস লেখা উচিত। তাহলে এবার বাকি আরেকটা মান বের করতে হবে। দেখো প্রথম কন্ডিশন থেকে, প্রথম কন্ডিশনে কত আছে, এক্স বাই 12 আর 12 বাই ওয়াই। তাহলে আমরা কিন্তু এখানে ওয়াইয়ের মান জেনে ফেলেছি। তাহলে এক্স সমান কত আসছে, 12 × 12 বাই তলাতে কত বেরিয়েছিল, প্লাস মাইনাস 18। এবার তুমি এই ক্যালকুলেশনটা করে ফেলো, 6 দিয়ে ভাগ করা যায় দুটোকেই, আবার এটাকে 3 দিয়ে ভাগ করা যায় 4। তাহলে কী দাঁড়ালো, প্লাস মাইনাস 8। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম, যে এক্সের মান পেলাম প্লাস মাইনাস 8 আর ওয়াইয়ের মান পেলাম প্লাস মাইনাস 18। এটা হওয়া উচিত অ্যান্সার, যেহেতু আমাদের বলে দেয়নি ধনাত্মক কি ঋণাত্মক। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, সি বৃত্তের অবস্থিত একটি বিন্দু। তাহলে একটা বিন্দু নিয়েছি, আর ও বিসি, দেখো ও বিসি এটা 60 ডিগ্রি দিয়ে বলেছে, ও সি বি, ও সি এ মানে এই কোণটা চেয়েছে, এটা আমাদের জিজ্ঞাসা। এবার আমরা করবো কী করে, দেখো আমাদের 60 ডিগ্রি এটা বলা আছে, আর এখানে দেখতে পাচ্ছি যে ও এ, দেখো ও এ ও, এই যেখানে লেখা আছে ও এ ও বি, আর এই ও বিটাও তাদের সঙ্গে সমান, সবগুলোই কিন্তু তার ব্যাসার্ধ। যদি ব্যাসার্ধ হয় তাহলে সবাই সমান। তাহলে এইটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ ও সি বি এটা 60 ডিগ্রি দেওয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি ও বি সি এটাও 60 ডিগ্রি এবং এটাও 60 ডিগ্রি, যদিও এটা দরকার নাই, বিওসি এটাও 60 ডিগ্রি, সব কটাই 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি হয়ে গেল, এরা বাহুগুলো সমান বলে। তাহলে আমরা এটা বহিস্থ কোণ, এই ত্রিভুজের আবার এটা বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণ সমান কী হবে, অন্তস্থ দুই কোণের সমষ্টি সমান, মানে এটা সমান। তাহলে এরা আবার ব্যাসার্ধ বলে সমান, তাহলে এই কোণ দুটো সমান হলে প্রত্যেকে কত করে পড়ছে, 30 ডিগ্রি। এটা আরেকভাবে করছি, আর একটু ভালো হবে, অর দিয়ে। ধরো আমাদের এই কোণটা দেওয়া আছে, কোণটা দেওয়া আছে ও বি সি দেওয়া আছে 60 ডিগ্রি, আর এ বি ব্যাস। তাহলে খুব সহজভাবে আমরা এটা বলতে পারি যে এ সি বিটা অর্ধবৃত্তস্থ কোণ, যার ফলে এটা 90 ডিগ্রি। কেন অর্ধবৃত্তস্থ কোণ বলে, অর্ধবৃত্তস্থ কোণ এটা হয়ে গেল অর্ধবৃত্তস্থ কোণ। এবার তুমি বলো এই পুরোর মধ্যে এটা যদি 60 হয়, তাহলে এটা কত হবে, ওটা হয়ে যাচ্ছে আমাদের ও সি এ হয়ে যাচ্ছে 90 - 60। এবার তুমি বলবো ওখানে তো 60 দেওয়া ছিল না স্যার, 60 দেওয়া ছিল কোনটা, এইটা দেওয়া ছিল, কিন্তু এরা 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 সবাই সমান, যেহেতু এটা মানে যেহেতু এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এটা 60 ডিগ্রি হচ্ছে, তাহলে এটাও 60। তাহলে যদি বাই চান্সলি এটা 60 হয়, তাহলে তো এটাও 60 হবে। ঠিক আছে, সেখান থেকে আমরা কি করব, কেন 60 হবে, এই দুটো বাহু সমান, তার মানে আমরা এখানেও এই যে 60টার কারণটা আমি এখানে লিখে দিচ্ছি, যে ও সি বি আর ও বি সি এরা 60 কেন, যেহেতু ও সি আর ও বি সমান, এই কারণের জন্য। তাহলে পেয়ে গেলাম, এইভাবে উত্তরটা বার করা যায়। হ্যাঁ, এই দেখো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করা হয়, সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো আমি ধরে নিলাম, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ধরলাম, ধরো এ একক, এটা ধরলাম। তাহলে এবার যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক হয়, তাহলে তার
সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকটির, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, কত হবে বলো? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হয়? 6 × বাহু স্কোয়ার, এত বর্গ একক। এবার কোশ্চেনটা হচ্ছে কি, যদি 50% বৃদ্ধি পায় বাহুর দৈর্ঘ্য, তাহলে 50% যদি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, 50% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? বাহুর দৈর্ঘ্য যেমন হবে তেমন পরিবর্তন হবে। বাহুর দৈর্ঘ্য ছিল এটা, এর 50% বেড়ে গেল, মানে এরকম a/2, তার মানে a/2 হলো, অর্থাৎ এটা যোগ করে কত আসছে? 3a/2, এত বড় মানে এত একক। তাহলে এর ক্ষেত্রফলটা কী দাঁড়াচ্ছে? তখন ক্ষেত্রফল হবে কত? তখন সমগ্র তলের ক্ষেত্রফল হবে, কি হবে বলো? 6 × সেই বাহু স্কোয়ার, মানে এইটা বাহু তার স্কোয়ার, এত বর্গ একক। অর্থাৎ কি দাঁড়ালো? বর্গ একক কত দাঁড়ালো? 6 তো ছিলই, আর এখানে দাঁড়াচ্ছে দেখো 9a²/4, এতটা বেড়ে গেল। ক্ষেত্রফল বৃদ্ধি কি হবে দেখো? 6 × এটা আমার এখন হলো, আর আগে ছিল 6a²। তাহলে এটা কি করব? বিয়োগ করতে হবে। তাই বিয়োগ করে দিলাম আমি। দেখো 6a² কমন নিলাম, তো এখানে 9/4, এখানে 1 থাকলো, লসাগু করে এটা এলো, তাহলে এটা বৃদ্ধি হলো। তাহলে বৃদ্ধির হার বলতে কি বোঝায়? যেটা বৃদ্ধি হলো সেটাকে বসাবো এখানে, তাই তো। আর যেটা প্রথমে ছিল, প্রথমে কত ছিল? 6a² × 100%, এটা নিয়ম, তাই 100 দিয়ে গুণ করলাম। দেখো এই পুরোটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, আর থাকলো যেটা। তাহলে বৃদ্ধিটা দেখে নাও কতটা বাড়ছে, 125% বেড়ে যাচ্ছে। ঠিক আছে, পরে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ভালো একটা অঙ্ক সমাধান, এটাও করে দিচ্ছি। এই সমাধানটা কি করে করব বলেছে, কন্ডিশনটা দেখতে পাচ্ছ, -1/2 না হবে না। এটার ক্ষেত্রে আমরা কি করব? দেখো লসাগু স্টার্ট করব। এই অঙ্কটাতে আমি আবার লিখছি 1 + 3/2x + 1। এটা এই অঙ্কটা আমাদের দেওয়া আছে এই অবস্থায়। তো আমরা এটাকে কি করে ক্যালকুলেশনটা করব? তুমি করতে পারো লসাগু, প্লেন লসাগু করো, অত দরকার নেই কিছু করার। এটা কি আসছে? লসাগু করলে এটা হোল স্কয়ার হয়ে যাবে 3, আর এই যে তলারটা যেটা আসছে সেটার সঙ্গে এটা গুণ করে ফেলো, অর্থাৎ 2x + 1 দিয়ে উভয়কে গুণ করলে এটা চলে আসে। এটা সূত্র কি? a² 2ab, মানে 4x + 1, এদিকে 3 আছে, আর এখানে কত আসছে? 8x + 4। তাহলে তোমার দাঁড়াচ্ছে দেখো এখানে 4x², 4x + 4, এদিকে নিয়ে আসো 8x - 4 = 0। এটা ক্যান্সেল আউট হলো, তাহলে কি দাঁড়াচ্ছে? 4x² - 4x = 0। সো এখানে 4xটা কমন নিলে কি আসছে? x - 1। তাহলে এখানে দাঁড়াচ্ছে, হয় আমরা এটা লিখতে পারি যে 4x = 0, 4 তো 0 নয়, তাহলে 0/4 সমান হচ্ছে 0, এটা একটা হলো। অথবা x - 1 = 0, অতএব x সমান হয়ে গেল 1। তাহলে আমরা দুটো সমাধান পেয়ে গেলাম। দ্বিঘাত সমীকরণে দুটো মান থাকবেই, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা এবার এমসিকিউগুলো করব। কি লেখা আছে দেখো, যে বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ দিয়েছে NPR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে আমরা মূলধনটা যখন জানি না, তো সেটাকে আমরা ধরে নিব x, বা আমরা কিছু ধরছি। 1 নম্বর যে মনে করি মূলধন x। তো আমার কোশ্চেন অনুযায়ী এখানে বলে দিয়েছে, কি বলে দিয়েছে দেখো, সরল সুদের হিসেবে বলেছে। আমরা জানি I সমান কি জানি? PTR/100, এটা আমরা জানি সরল সুদের নিয়মে। এখানে P বলতে x, T বলতে n বছর, এখানে R, এটা বাই 100। কিন্তু আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে এই x n R/100 সমান দেওয়া আছে, কত দিয়েছে? NPR/25। তাহলে দেখো তুমি এখানে আর কেটে দিলাম, এই আর এর সঙ্গে আর, এই এন এর সঙ্গে এন কেটে দিলাম, তাহলে কি থাকছে? x সমান দেখো 100 P/25, মানে দাঁড়াচ্ছে 4, তাহলে 4P। এটা হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ অপশানে আমাদের হচ্ছে বি, একটা আমাদের অ্যান্সারটা হচ্ছে বি, সেটা সমান হচ্ছে 4P। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মনে করি
কি মনে করব, দুটি চোঙের ব্যাসার্ধ ধরে নাও R1 এবং R2 একক, এটা ধরলাম। তাহলে এবার আমাদের কি করতে হবে, এবং উচ্চতা ধরে নেব। মনে করি দুটি চোঙের উচ্চতা দেওয়া আছে, অনুপাতটা কত দেওয়া আছে 1:2, মানে এখানে ধরবো H1 এবং 2H1 এবং 2H এই একক, এটা ধরে ফেললাম। দেওয়া আছে পরিধির অনুপাত, তাহলে আমরা পরিধি লিখে ফেলি। পরিধি বলতে দুটো চোঙের পরিধির বলতে ভূমির পরিধি বলতে কি বোঝাচ্ছে, 2πr1/2πr2 সমান কত হচ্ছে, দেওয়া আছে দেখো পরিধির অনুপাত দেওয়া আছে কত 3:4, মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে R1/R2 অর্থাৎ পরিধির অনুপাত আমরা পেয়ে গেলাম। আমাকে চেয়েছে আয়তন অনুপাত। আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে πr²h, অর্থাৎ তুমি দুদিকে এটাকে স্কোয়ার করো, এটা স্কোয়ার করলাম, এটা স্কোয়ারও করলাম, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে 3²/4², মানে উভয় স্কোয়ার করলাম। আমরা সূত্রটা জানি πr²h, তাহলে এই সূত্রটা আমরা আনতে গেলে এখানে কী লিখবো, πr/h লাগবে। তা আমি দুদিকেই পাই গুণ করলাম, মানে কারো কিছু পরিবর্তন আসলে না, দুদিকেই পাই দিলাম। এইবার দুদিকে পাই দেওয়ার পর কিন্তু আমাকে উচ্চতা দুজনের দুরকম আছে, তাহলে এখানে আমি যদি কি লিখি, এরকমটা লিখি, ধরো πr1², এখানে একটা h লিখলাম, এর উচ্চতা হলো, আর এখানে πr2², এদিকে 2h দিলাম, এর উচ্চতা সেইটা 2h। তার মানে অ্যাকচুয়ালি আমি কি লিখলাম বেশি বলো তো, বেশি লিখলাম তোকে h কেটেই যাচ্ছে, মানে নিচে 2 বেশি লিখলাম, তাহলে এখানে 2টা দিয়ে দিলাম, মানে দাঁড়ালো 9/32। তাহলে এদের আয়তনের অনুপাত কত হলো, আয়তনের অনুপাত দাঁড়ালো, দেখতেই পাচ্ছ কত হয়ে গেল, 9:32। এই যে এটা হলো অ্যান্সার। দেখো আমাদের এখানে কি বলেছে, একটি বৃত্তের দুটি জ্যা এবি একটা আর এসি একটা পরস্পর লম্ব, এবি 4 সেন্টিমিটার, এসি 3 সেন্টিমিটার, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে লক্ষ্য করেছো এবি আর এসি বলেছে, আমি একটা বৃত্ত এঁকে রেখেছি, নামকরণটা এমন করে করো যাতে এবি আর এসি হয়। তা আমি এখানে এরকমভাবে দিলাম, দুটি জ্যা বলতে এরকম অবস্থায়, ধরো একটা এবি দিলাম এখানটায় আর এসি দিলাম এইটাকে, তারা যদি পরস্পর লম্ব হয় তার মানে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আমরা কি জানি একটা উপপাদ্যতে শিখেছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, সুতরাং তৃতীয় বাহুটা তো বৃত্তের ব্যাস হতেই হবে। তাহলে আমার এখানে এটা যদি এ হয়, আর এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এটা বলেছে এ বি আমাদের এখানে কত বলে দিয়েছে 4, এসি বলে দিয়েছে 3, সরি ছবিটা উল্টো দিকে হয়েছে তো তাতে যা আসে না। তো আমরা কিন্তু এখান থেকে সিদ্ধান্তে এটা আসি, যেহেতু পরস্পর লম্ব বলেছে, যেহেতু পরস্পর লম্ব, আর আমরা জানি একটি বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ যদি সেটাই হয়, সমকোণ বলতে এখানে 90 ডিগ্রি, সমকোণ বলতেই তো 90 ডিগ্রি, সবসময় 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সুতরাং আমরা এখান থেকে কী বলতে পারি, অতএব বিসি বৃত্তের ব্যাস হবে। আর যদি সেটা হয় তাহলে তুমি ভালো করে ভেবে দেখো তো, এ বিসি স্কোয়ার সমান কী হবে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটার মান কত 4², এটা 3², অর্থাৎ এটা 16, এটা 9, অর্থাৎ এটা কত 25। তাহলে বিসি পেয়ে গেলাম, অর্থাৎ বৃত্তের ব্যাসটা পেয়ে গেলাম 5। চেয়েছে আমাদেরকে কি, আমাদেরকে বলে দিয়েছে যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে ব্যাসার্ধ সমান কত হবে, ব্যাস যদি ওটা হয়, ব্যাস সমান 5 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, তো ব্যাসার্ধ হচ্ছে 5/2 সেন্টিমিটার, অর্থাৎ 2.5 সেন্টিমিটার। দেখো এখানে কী লেখা আছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে দিয়ে দিয়েছে, তাহলে মূলধন ও বার্ষিক সুদের হার বার করতে হবে। তাহলে আমাদের বার করতে হবে মূলধন এবং বার্ষিক সুদের হার, মানে পি বার করতে হবে, এবং সুদের হারটাকে আমরা আর দ্বারা ডিনোট করি, এটা বার করতে হবে। তা আমি এবার তোমাদের কি দেওয়া আছে সেটা দেখে নাও। দেওয়া আছে 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ কত
সরল সুদ দেওয়া আছে কত, 8,400 টাকা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু। তাহলে 1 বছরের সরল সুদ কত আগে বের করে ফেলো। 1 বছরের সরল সুদ হচ্ছে 8,400কে 2 দিয়ে ভাগ করব, তার মানে হলো 4200 টাকা। এটা 1 বছরের সরল সুদ। সরল সুদের নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর একই সুদই পাবো, কিন্তু দেখো লক্ষ্য করে দ্বিতীয় বছরের মানে সরল সুদ হোক আর চক্রবৃদ্ধি সুদ হোক, দুজনের প্রথম বছরে কিন্তু 4200 টাকাই সুদ হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কিন্তু কত আছে, 8,662 টাকা চক্রবৃদ্ধি সুদ হয়েছে, আর ওখানে সরল সুদ হয়েছে 8,400 টাকা। এখানে দেখো তুমি ডিফারেন্সটা লক্ষ্য করো যে কিছু টাকা বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে? তাহলে তোমাদের এই যে আমি বলছিলাম যে এক্সট্রা টাকাটা কোথা থেকে পেলো, এমনি প্রত্যেক বছর সরল সুদ মানে 4200 করেই পাবে, আর প্রথম বছর চক্রবৃদ্ধি হলেও সেই 4200 পাবে, পরের বছর 4200 পাবে, তার সঙ্গে একটা অতিরিক্ত টাকা যোগ হচ্ছে। সেই অতিরিক্ত টাকাটা কেন বলো তো? এই 4200 টাকারও আবার সুদ পাচ্ছে। তাই আমি এই কথাটা লিখলাম, 4200 টাকার 1 বছরের সুদ কত, এই যে পার্থক্যটা অর্থাৎ বিয়োগটা, মানে এই যে ছোট্ট করে রেখেছি সেটা। এই অঙ্ক, এই জায়গাটুকুটা তোমাদের অঙ্কতে দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য করলাম। ব্র্যাকেটের মধ্যে যে অংশটা তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, ওটা না লিখলেও হবে অঙ্কতে। তাই আমি কি পেলাম, 4200 টাকার 1 বছরের সুদ এই 252 টাকা। এটা একটা লজিক পেয়ে গেলাম। এবার তোমরা বের করে নিতে পারবো যে কীভাবে এটা করতে হবে। দেখো 100 টাকার 1 বছরের সুদ, এত টাকার 1 বছরের সুদ কত আসছে, 252 টাকা। তাহলে বাই কত, 4200 টাকা। তাহলে কি হলো, 100 টাকার 1 বছরের সুদ 252 গুণিত 100 বাই এই যে 4200। এবার তুমি এটা যতটা ক্যান্সেল আউট করা যায়, দেখো দুটো শূন্য মানে 100 দিয়ে কাটলে এটা হচ্ছে 42। এবার 42 দিয়ে এটা কেটে যাচ্ছে, দেখো 6 দিয়ে, 6 দুগুণি 12, 6 24 হয়ে গেল। তার মানে আমরা সুদের হার পেয়ে গেলাম। সুদের হার, বার্ষিক সুদের হার কত, 6%। বার্ষিক সুদের হার, আমাদের সেকেন্ড পার্ট বলেছে আসলটা বের করতে হবে। তাহলে আমরা এখানে সুদের হার তো পেয়ে গেলাম আগের অংশে 6। সময়টা যদি তুমি 1 বছর নাও তাহলে 4200 লিখবা, 2 বছর লিখবা তো 8,400 লিখবে। আসলটা আমরা জানি না, তাহলে আমরা যে কন্ডিশনটা জানি, আমরা জানি পি সমান কত, I/TR × 100। এই মানগুলো বসিয়ে ফেলবো। যে আমার এখানে আই বলতে কত, 4200, এখানে 100, এখানে টি কত 1 বছর, আর 6 কত মানে আর কত, এটা 6 7 42, 700, অর্থাৎ 7-এর পরে 4টে শূন্য, অর্থাৎ কত হচ্ছে 70,000। তাহলে আসল বেরোলো আমাদের, আসল বেরোলো কত, আসল সমান হচ্ছে 70,000 টাকা। আর ওই যে সুদের হার, বার্ষিক সুদের হার কত হবে, সুদের হার হচ্ছে 6%। এই হলো ব্যাপার, হয়ে গেল অঙ্কটা। এবার দেখো আরেকটা অঙ্ক আছে দ্বিঘাত সমীকরণে, ভালো অঙ্ক। ax² + bx + c দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত দিয়ে দিয়েছে, দেখাও এটা। তাহলে কি করবো আমরা, প্রথমত এই অনুপাত যেটা দেওয়া আছে সেটাকে দেখো আমরা কি করছি। তাহলে এখানে ধরি বীজদ্বয়, ধরি বীজদ্বয়টা ধরে নাও, যত অনুপাত দেওয়া আছে কত, 1 আলফা এবং আর আলফা। তাহলে এটা যদি দেওয়াই আছে, এবার আমরা এখান থেকে যে শর্তগুলো পাবো, সমীকরণটা তো আমাদের জানছো, এখানে কি আছে সমীকরণটা, x² + bx + c = 0। তাহলে আমরা এখান থেকে কি পাবো, আলফা প্লাস আর আলফা, বীজদ্বয়ের যোগফল কি, b/a। এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফাটা কমন নিলাম, তাহলে দাঁড়াচ্ছে 1 + r - b/a, এটা হলো যোগফল বীজদ্বয়ের। এবং আলফা ইন্টু আর আলফা মানে বীজদ্বয়ের গুণফল কী হয়, c/a। তাহলে এখান থেকে কী পাচ্ছি, r ইন্টু আলফা স্কোয়ার c/a। তো এখান থেকে দুদিকে স্কোয়ার করে দাও, এটাকে দুদিকে বর্গ করে দাও, তাহলে কি আসছে, আলফা স্কোয়ার 1 + r তার হোল স্কোয়ার, এদিকে চলে আসছে b²/a² মানে মাইনাসটা প্লাস হয়ে গেল। এবার এই যে এখানে আলফা স্কোয়ার পেয়েছি আমরা, c/ar এখানে পুট করে দাও, তাহলে এখানে কি আসছে, c/ar এখানে আসছে 1 + r তার হোল স্কোয়ার, এখানে b²/a²। তাহলে এখানে a কেটে যাচ্ছে, তাহলে কি আছে, c 1 + r তার হোল স্কোয়ার। তাহলে কি আসছে এখানে, যদি আমার এখানে a কেটে যায় তাহলে দেখো লক্ষ্য করে b² × r হয়ে যাচ্ছে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। দেখি এরকম আকারে বলেছে কিনা, না সরি, এখানে আরটাকে নিচে নামিয়ে রেখেছে, মানে এরকম লিখে দিতে পারি, মানে তুমি এটাকে এরকমও করতে পারো। আরটা থাকলো এখানে, তাহলে আমি ওদিকে নিয়ে যাব, একটা a কেটে গেল, এরকমভাবে কেটে দাও, এটার সঙ্গে এটা কাটলো, তাহলে কি দাঁড়াচ্ছে, b²
এ একটা ছিলই আর একটা সি নেমে আসছে, এসি, তাহলে হয়ে গেল আমাদের। তাহলে কি বলেছে, একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে আয়তন এত ঘন ডেসিমি বেশি হতো। উচ্চতা কত? তো আমরা প্রথমে ধরে নিলাম যে চোঙটির ব্যাসার্ধ হচ্ছে 8 ডেসিমিটার, আর উচ্চতা কত? উচ্চতাকে আমরা 8 দ্বারা ডিনোট করি। উচ্চতা হচ্ছে কন্ডিশন অনুযায়ী ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2r হয়ে যাবে, এত ডেসিমি। তাহলে আয়তন কত? অতএব আয়তন কত? আয়তন হবে, এক্ষেত্রে আয়তন হচ্ছে সূত্র অনুযায়ী পাই আর স্কোয়ার, এইচের জায়গায় কত বসাবো? 2r, এত ঘন ডেসিমি। এটা হলো মানে কন্ডিশন যেটা দেওয়া আছে, অর্থাৎ দাঁড়ালো কত? 2πr³। যদি উচ্চতা বলে দিয়েছে 6 গুণ হতো, উচ্চতা অর্থাৎ এখন উচ্চতা যদি 6 গুণ হতো মানে কত হতো? 6 × r, তখন আয়তন কত হতো বা ঘনফল হতো কত? আগের অনুযায়ী পাই আর স্কোয়ার 6r, এত ঘন ডেসিমি, মানে কত হচ্ছে? পাই 6πr³। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন্স বা প্রশ্ন অনুসারে আমরা এটা লিখতে পারি, প্রশ্ন অনুসারে এটা কি লিখতে পারি যে 6πr³ - 2πr³ সমান দেওয়া আছে, দেখো এখানে বলে দিয়েছে কত? 539। তাহলে এখান থেকে আমাদের চেয়েছেটা কি? আমাকে চেয়েছে এখানে যে চোঙটির উচ্চতা কত। চোঙটির উচ্চতা কত বলতে এখানে আমাকে বার করতে পারছি 4πr³ বেরিয়ে যাচ্ছে বিয়োগ করে 539, তার মধ্যে তুমি কি পাচ্ছ? r³, এদিকে নিয়ে আসো 539, এদিকে 4π মানে 22/7। এবার তুমি এখান থেকে কিছু করতে পারছো কিনা দেখো, আমার মনে হচ্ছে যাচ্ছে। 11 দিয়ে 11 × 22, এখানে কত আসছে? 4 × 11 = 44 আর 9 × 11 = 99, অর্থাৎ দাঁড়ালো দেখো r³ এখানে দেখো 7 49 মানে 7 দুটো, আর এখানে একটা 7 ছিল, আর নিচে 8 8 মানে 3টে 2। তাহলে এখান থেকে যদি কিউব করা হয় তাহলে r সমান বের হচ্ছে 7/2, তাহলে r এর মান বেরিয়ে গেল। আমাকে চেয়েছে যে উচ্চতা কত, 2r সমান কত দাঁড়ালো? 7। দেখো 2rটা হচ্ছে উচ্চতা, আমি লিখেছি দেখো 2r, কোথায় লিখেছি? উচ্চতা সমান 2r, অতএব উচ্চতা সমান দাঁড়াচ্ছে, উচ্চতা সমান হচ্ছে 7 ডেসিমি। হয়ে গেল আমাদের অঙ্কটা। তাহলে দেখো একটা সুন্দর এই ছবি দিয়ে দিয়েছে, মানগুলো বলে দিয়েছে, তোমাকে বলে দিয়েছে যে এই কোণটার মান কত, ডিইএফ। ডিইএফ মানে এই কোণটার মান কত তাই চেয়েছে, আর এটা দেওয়া আছে 75 ডিগ্রি। আমি একটা ছবি এখানে এঁকেছি, তোমাদের দেখাচ্ছি। তাহলে আমাকে ডিইএফ এর মান বার করতে বলেছে। কোনটা চেয়েছে বলো তো দেখি? ডিইএফ, এই কোণটা, মানে এই কোণটা। এই কোণটা কী করে বার করব? দেখো তুমি তো এইটা দেখতে পাচ্ছ বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাবে যদি আমি এখানে একটা দাগ দিয়ে যোগ করি, আর এই যোগ করলে অঙ্ক শেষ। খুব সুন্দরভাবে অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। দেখো এটা আমি যোগ করলাম, ডিসি যুক্ত করলাম, তাহলে এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। এটা একটা, এদিকে একটা, এটার মান 75, এটাও 75 হবে, তাই তো? অর্থাৎ আমরা এইখানে পাচ্ছি যে ডিসিএফ সমান সমান BAD ব্যাড কোণ, অর্থাৎ কত? 75 ডিগ্রি। আবার এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ, এই যে CFED বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ কী হয়? পরস্পর সম্পূরক হয়। তাহলে এইটা কত হবে? DEF সমান হচ্ছে কত? 180 থেকে এই 75টা বাদ দিলেই পেয়ে যাব আমরা 105 ডিগ্রি। আমাদের তাহলে কোশ্চেন মার্ক ছিল এটাতে, আর এটার মান বেরিয়ে গেল, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখতেই বড়, খালি জ্যামিতি একটা প্রয়োগ হলো, আর কিচ্ছু না। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আগে ব্যাসার্ধটা ধরে ফেলি, দিয়ে অঙ্কটা করে দিই। দেখো খুব সোজা অঙ্ক, ছোট্ট করে হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাবে। তো ধরি কত নম্বর অঙ্কটা যেন? 3 নম্বর অঙ্ক। ধরি ব্যাসার্ধের দৈর্ঘ্য কার? গোলকের। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আর একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলো? সূত্র তো তোমরা জানোই, বক্রতলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে আমাদের যেটা সূত্র 4πr², এত বর্গ একক। এটা আমাদের ক্ষেত্রফলের সূত্র। এবার তুমি বলো যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বাড়ে? 50% বেড়ে যায়। ব্যাসার্ধ এর দৈর্ঘ্য 50% বাড়লে হবে কি হবে? কত হবে বলো? ছিল তো আমাদের আর,
50% মানে কত, আর ইন্টু 50/100, অর্থাৎ অর্ধেক। এত একক বেড়ে গেল, দাঁড়াচ্ছে কত 3r/2 একক। এটা হচ্ছে এখন ব্যাসার্ধের একক। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত? এখন বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? কেবল ব্যাসার্ধের জায়গায় বসিয়ে ফেলবা। ক্ষেত্রফল হচ্ছে দেখো 4π, আর বলতে এখানে 3r/2 তার স্কোয়ার, এত বর্গ একক। তাহলে আগের থেকে এটা কতটা বাড়লো তুমি দেখো, 4πr² লিখো, আর বাড়ছে 9/4। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে কত, আর বৃদ্ধির হার কত? ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কতটা? বৃদ্ধি পাচ্ছে পাবে এইটা বিয়োগ করলে 4πr²টা কমন নিয়ে নাও, 9/4, এদিকে কত 4πr², তার মানে কেবল 1 থাকছে এখানে। তাহলে এত বর্গ একক, এটা বিয়োগ করলে কত আসছে 5/4, মানে দেখো 4, 9 থেকে 4 বাদ দিলাম, /4 মানে 5/4 গুণিত 4πr²। এরকমই একটা অঙ্ক এই পেজে আছে। অতএব বৃদ্ধির হার, ক্ষেত্রফল বৃদ্ধির হার এইরকমই অঙ্ক একটা করলাম আমরা, যেটা বৃদ্ধি হলো সেটা উপরে লিখবো। হ্যাঁ, এটা ছিল আমাদের, নিচে বসাবো যেটা ছিল নিয়ম তো তাই, গুণিত 100%। সো এটা কেটে গেল, এটা কাটলে কত হয় 25, তাহলে কত হচ্ছে 125% বৃদ্ধি পাবে। এটা হলো একটা উত্তর। ঠিক আছে, একটা অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে কত খরচ হবে? এখানে দেখো ডেসিমি আছে, এখানে বর্গমিটার আছে, অর্থাৎ দুটো একককে একই করবো। আর উপরে মানে গম্বুজের ওপরটা মানে কি বলেছে, অর্ধগোলাকৃতি, তার মানে 4πr² যদি পুরোটা হয় তাহলে এটা হবে, অর্ধগোলাকৃতি হলে 2πr²। সে আমরা অঙ্কটা করি, তাহলে কি দেওয়া আছে দেখি। তাহলে ভূমিতলের ব্যাস সমান কত দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে 42 ডেসিমিটার। তো প্রথমে আমরা ওখানে দেখলাম খরচের জায়গায় মিটারের উত্তর আছে, তার ডেসিমিটার থেকে মিটার করে ফেলো, 4.2 মিটার হয়ে গেল। তাহলে কি অর্ধগোলকের উপরিতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের উপরিতলের ক্ষেত্রফল কত হবে বলো? 2π, এটা কত আসছে ব্যাস, এটা তাহলে ব্যাসার্ধ বার করে দাও, তার স্কোয়ার, এত বর্গ কি হবে মিটার। তাহলে আমরা এখানে 2, এটার মানে হচ্ছে 22/7, এটা হচ্ছে 2.1, তার স্কোয়ার আছে, তার মানে দুবার, এটা বর্গ মিটার হয়ে গেল। আমাকে কিন্তু ক্ষেত্রফল বার করতে পারিনি, উপরে তল রং করতে প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে খরচ হবে কত। তাহলে আমরা কেবল করে দিব রং করতে খরচ হবে, রং করতে খরচ হবে কত হবে, রং করতে খরচ হবে যেটা লেখা আছে লিখে ফেললাম আমরা, 22/7 গুণিত 2.1, তার সঙ্গে 1 বর্গমিটারে 35 টাকা, তার মানে এত টাকা খরচ হবে। জাস্ট এই ক্যালকুলেশনটা করে ফেলবো, দুটো দশমিক উঠাও, দুটো শূন্য নিচে আসলো, এবার তুমি ক্যালকুলেশনটা করো, দেখো 3 7 21 3 হলো। এবার তোমার আর কিছু করার নেই, ওপরকারগুলো গুণ করব। তাহলে আমরা এইটাকে গুণ করে কি পেলাম, এই যে 9 7 0 2 0, আর নিচে দুটো শূন্য, ভাগ করার কোনো প্রয়োজন নেই, 2 ঘর পরে শূন্যটা বসিয়ে দেবো। তাহলে কত দাঁড়ালো 970 টাকা 20 পয়সা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমাদের সম্পূর্ণ অঙ্ক হয়ে গেল।